হাই, আই হোপ আপনারা আমার এভিডেন্স অ্যাক্টের থিওরি বেসড যে ক্লাসগুলা বা লাইভ ক্লাসগুলা সেগুলা করছেন অ্যান্ড এটা হচ্ছে ওয়ান স্টেপ ফার্দার। আমরা হচ্ছে আজকে সেকশন ওয়াইজ পড়বো, সেকশন ওয়াইজ এভিডেন্স অ্যাক্টের সামনে আমরা যাব অ্যান্ড আমি আপনাদেরকে মূলত এই সেকশন ওয়াইজ আজকে আর কি যাবো, আমরা নেট থেকে পড়বো অ্যান্ড আমি আর কি মূলত আপনাদেরকে মাল্টিপল ওয়েতে কমপ্লিট করব এই এভিডেন্স অ্যাক্ট। তার মধ্যে এক হচ্ছে আমরা ওই যে থিওরি বেস আমি আপনাদেরকে বুঝাই দিছি। সো প্রথমে হচ্ছে থিওরিগুলো ক্লিয়ার করলাম, তারপরে হচ্ছে আমরা সেকশন ওয়াইজ যাবো, মানে সবগুলো সাইমultaneously চলবে। পাশাপাশি আমি যে কোনো একটা গাইড বুক, সেটা আইন পাঠ হোক বা অন্য যে কোনো গাইড বুক, আমি ফুল A to Z কমপ্লিট করায় দেবো অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আগের বিগত বছর যত কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সলভ করে দেবো। দ্যাটস দ্য ওয়ে। আপনি যখন এই যে মাল্টিপল ওয়েতে একসাথে পড়বেন, দেখবেন যে পুরো বিষয়টা আপনার মাথায় একদম ম্যাপ আকারে সেট হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সেকশন ওয়াইজ আলোচনা করবো অ্যান্ড আজকে হচ্ছে সেকশন ওয়াইজ ক্লাস 1 বলতে পারেন। অ্যান্ড দেখি আজকে কত সেকশন পর্যন্ত যেতে পারি। আমার প্ল্যান হচ্ছে আজকে সেকশন 16 পর্যন্ত যাওয়া, বাট দেখা যাক কত পর্যন্ত যেতে পারি। ওকে, তো স্টার্ট করা যাক। আমরা অফকোর্স সেকশন 1 দিয়ে স্টার্ট করব অ্যান্ড সেকশন 1-এ সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আইনগুলোতে যে ব্যাপারটা হয় যে সেকশন 1-এ জাস্ট হচ্ছে নামটা বলে দেয়। যেমন হচ্ছে এখানে ধরেন নামটা বলে দিচ্ছে যে এভিডেন্স অ্যাক্টের নামটা কি হবে। এভিডেন্স অ্যাক্টের নামটা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। সাধারণত হচ্ছে 1872 সালে এই এভিডেন্স অ্যাক্টটা ইনেক্ট করা হয়েছে। 1872 সাল থেকে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আপনি একটু যদি সামনে যান, এটা আপনার আপাতত না পড়লেও হবে, বাট আমি একটু বলে রাখি কারণ অনেকেই হচ্ছে একটু ডিটেল পড়ে রাখতে চায়। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা, আপনারা যখন প্রথমবার এই অ্যাক্টটা পড়বেন, প্রথমবার যখন এই টেক্সটগুলো পড়বেন, আপনারা প্রথমবারই হচ্ছে A to Z ওয়ার্ড বাই ওয়ার্ড যদি নিয়ে ফেলতে চান, তাহলে অনেকেই প্যারা খাবেন। কারণ প্রথমবার দেখা গেল আপনি একটা দুইটা তিনটা চারটা বা দুইটা তিনটা আপনি সেকশন পড়ছেন, পড়ার পর আপনি ধরেন আপনার মানে যেহেতু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পড়তেছেন, একটা পর্যায়ে গিয়ে আপনার বিরক্ত লাগবে। ধরেন কোনো সেন্টেন্স আপনি বুঝতেছেন না, কোনো ওয়ার্ড আপনি বুঝতেছেন না, তখন আপনি প্যারা খাবেন আর সামনে যেতে পারবেন না। এই জন্যে সবচেয়ে বেস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি প্রথমবার শুধুমাত্র কনসেপ্টগুলো মাথায় নিয়ে নেন। সেটা আমি যে আমার লেকচার শুনে হোক বা অন্য যে কোনোভাবে হোক বা আপনি নিজে পড়ে হোক, আপনি জাস্ট প্রথমবার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা মাথায় নেওয়া। আচ্ছা, এই সেকশনে এটা আছে, ওই সেকশনে এটা আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। তারপরে হচ্ছে আপনি ধরেন বিভিন্ন টেক্সট বুক পড়েন বা হচ্ছে আপনি আমার লেকচার শুনেন, তো যখন আপনি অথবা কোনো একটা গাইড বই পড়েন অথবা কোনো একটা ধরেন ওই এই এভিডেন্স একটা কোনো একটা টেক্সট বুক কোনো একজন স্যার লিখছেন, ওই কোনো একটা টেক্সট বুক পড়েন, পড়ার পর ফুললি আপনি ধরেন এভিডেন্স অ্যাক্ট মোটামুটি আপনার বেসিক আইডিয়া হয়ে গেছে, কোথায় কি আছে আপনি মোটামুটি জানেন। দেন অন দ্য ফাইনাল স্টেজ, অন দ্য হবে না ইন দ্য হবে আই ডোন্ট নো, যাই হোক, আপনি ফাইনাল স্টেজে গিয়ে হচ্ছে আপনি তখন ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি একটা শেষ করেন, কোনো প্যারা নেই। তখন দেখবেন যে আপনার একদম পানির মতো লাগবে। কিন্তু আপনি যদি প্রথমবারই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যান, সেক্ষেত্রে আপনি বেশি দূর যেতে পারবেন না। মানে যদি না আপনি এক্সট্রা অর্ডিনারি হন, সেটা তো ডিফারেন্ট ব্যাপার। ওকে, আমি হচ্ছে তাহলে ওয়ান বাই ওয়ান একটু যাওয়ার চেষ্টা করি। সেকশন 1-এ হচ্ছে জাস্ট টাইটেলটার কথা বলা আছে, আর এটার একটা এক্সটেন্ডেড কিছু কথাবার্তা বলছে। সেটা হচ্ছে যে এই এভিডেন্স একটা হচ্ছে কোর্ট ওয়াইজ ভ্যারি করে, মানে মোটামুটি সারা বাংলাদেশে হচ্ছে এভিডেন্স একটা অ্যাপ্লাই করা হয়, বাট বেশ কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরেন আর্মি অ্যাক্ট 1872, তারপর হচ্ছে ধরেন নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953। মানে বুঝতে পারতেছেন যে ওই যে আর্মিদের বা নেভাল অফিসারদের বা হচ্ছে ওদের যে এই অ্যাক্টগুলো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই এভিডেন্স একটা প্রযোজ্য না। জাস্ট স্লাইট ডিফারেন্স, মানে এক্সেপশন বলতে পারেন যে এই অ্যাক্টগুলোর ক্ষেত্রে এই কি বলে এই এভিডেন্স একটা অ্যাপ্লিকেবল না। বাকি সকল ক্ষেত্রে মোটামুটি হোল বাংলাদেশে কথা বলছে, জাস্ট আদার দেন এই যে কয়েকটা ছাড়া মোটামুটি হোল বাংলাদেশে প্রযোজ্য। অ্যান্ড এই যে এটা কোড ওয়াইজ ভ্যারি করে, এই জিনিসটাকে হচ্ছে একটা টার্ম দেওয়া হয়েছে। টার্মটার নাম হচ্ছে আপনার লেক্স ফোরি বলা হয়। লেক্স ফোরি কথাটা মানে হচ্ছে যে আদালত ওয়াইজ ভ্যারি করে, মানে আদালতের আইন। এই এভিডেন্স একটাকে বলা হয় হচ্ছে আদালতের আইন। কেন আদালতের আইন বলা হয়? কারণ এটা এই যে দেখা গেছে সব কোর্টে এটা অ্যাপ্লাই করা হয় না। ওই বেশ একটা এক্সেপশন দিলাম। তো দেখা গেছে ওই তাদের কোর্টগুলোর ক্ষেত্রে, আমি যদিও তাদের ব্যাপারে আমি ডিটেল জানি না, যে ধরেন নেভাল অফিসারদের ক্ষেত্রে বা হচ্ছে এই আর্মি অফিসারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট ওয়েতে তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করা হয় বা ডিফারেন্ট কিছু একটা থাকতে পারে।
কারণ এভিডেন্স অ্যাক্ট মূলত কি, মূলত হচ্ছে সাক্ষ্য নেওয়ার সিস্টেম, সাক্ষ্য নেওয়ার প্রসেস। তো দেখা গেছে হয়তো বা আর্মিদের জন্য বা নেভাল অফিসারদের জন্য তাদের এত কিছু হয়তো বা দরকার পড়ে না, তাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচের জিনিসপত্র দরকার পড়ে হয়তো বা। তো তাদের হচ্ছে এই প্রসিজারটা ফলো না করলেও চলে, এই জন্য হয়তো তারা ডিফারেন্ট কোনো কিছু ফলো করে। সো এই জন্য যেহেতু কোড ওয়াইজ ভ্যারি করতেছে এই কি বল এভিডেন্স অ্যাক্ট, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লেক্স ফোরি বা হচ্ছে আদালতের আইন। ওকে, মানে আদালত 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 কেন্দ্রিক আইন বলতে পারেন। ওকে, মানে আদালত ওয়াইজ ভ্যারি করে যেটা। আচ্ছা ওকে, এরপর আসে না হচ্ছে সেকশন। আচ্ছা এটা জাস্ট আপনি একবার জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে রাখতে পারেন। এটা কি বলে, বারে খুব একটা আসে না, বাট বিজিএস হয়তো মাঝে মধ্যে এক দুবার চলে আসতেও পারে। আচ্ছা এটা তো কবে থেকে অ্যাপ্লাই, ফার্স্ট ডে অফ সেপ্টেম্বর 1872। আচ্ছা আচ্ছা, জাস্ট একবার দেখে রাখতে পারেন, এটা আপনার মুখস্থ করা লাগবে এমন না, বা এটা দেখতে দেখতে একটা টাইম আপনার অটো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এরপর সামনে আসেন সেকশন 3। সেকশন 3-তে মূলত হচ্ছে বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে। তার মধ্যে আমি যদি একে একে যাই, প্রথমত হচ্ছে কোর্টের সংজ্ঞা দেওয়া আছে। কোর্টের সংজ্ঞা আমি এর আগে মনে হয় না থিওরিতে বলছিলাম, জাস্ট বেসিক আপনি নিজে পড়লেই বুঝবেন। তারপর আমি জাস্ট আপনাকে যদি ধরায় দিতে চাই যে কোর্ট বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস, সবাই অ্যান্ড অল পারসনস এক্সেপ্ট আরবিট্রেটরস, শুধুমাত্র আরবিট্রেটরসদেরকে বাদ দেওয়া হয়েছে, যে আরবিট্রেটরস ছাড়া, তারা ছাড়া অন্য বাকি সবাই জাজ অ্যান্ড ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে লিগালি অথরাইজড টু টেক এভিডেন্স, যারা হচ্ছে এভিডেন্স নেওয়ার জন্য অথরাইজড। সো এরা মিলেই হচ্ছে কোর্টটা গঠন করে। ওকে, সো মানে কোর্ট বলতে এখানে আর কি ধরেন অ্যাজ এ থিওরি আপনি কোর্ট ভাবতে পারেন আর কি, অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট ফর্ম আর কি, যে অ্যাবস্ট্রাক্ট ফর্মে কোর্টটা কি বুঝাইছে সেটা। আর ফিজিক্যাল ফর্মেটে চিন্তা করলে তো কোর্ট মানে তো হচ্ছে ধরেন স্ট্রাকচার, দালান কোঠা, এই সব কিছু নিয়ে হচ্ছে কোর্ট। আর এটা হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট ফর্মে আপনি চিন্তা করতে পারেন। ওকে, বা হচ্ছে জাস্ট এই যে এই আর যদি ফিজিক্যাল ফর্মেও চিন্তা করতে চান, জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস তাদেরকে মূলত হচ্ছে তাদেরকে নিয়েই হচ্ছে কোর্ট। জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস অ্যান্ড অল পারসনস যারা হচ্ছে লিগালি অথরাইজ টু টেক এভিডেন্স, তাদেরকে নিয়েই হচ্ছে কোর্ট। আচ্ছা এটা হচ্ছে কোর্টের সংজ্ঞা। ফ্যাক্ট অলরেডি আমি থিওরি বেস যে আমার ক্লাসগুলো ছিল সেগুলোতে আমি আলোচনা করছি, কাজে এখানে আর তেমন ডিটেলে আলোচনা করতেছি না, বাট জাস্ট সংক্ষেপ যদি বলে রাখতে চাই যে ফ্যাক্ট, এনিথিং ক্যান বি এ ফ্যাক্ট। সেটা ফিজিক্যাল এর ক্ষেত্রে দেখা গেছে আপনি কোনো একটা জিনিস দেখছেন, শুনছেন, ফিল করছেন, সবগুলাই হচ্ছে এক একটা ফ্যাক্ট। আপনি কাউকে দেখছেন যে কেউ কাউকে মারতেছে, কেউ হাইটা যেতেছে, কেউ বসে আছে, সবগুলো এক একটা ফ্যাক্ট। বাট সবকিছুই ফ্যাক্ট ইন ইস্যু না। যেমন হচ্ছে আচ্ছা 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 ওইটা পরে আসছে, তার আগে মেন্টাল কন্ডিশন সম্পর্কে বলেন। এটা তো আমি বললাম ফিজিক্যাল জিনিসপত্র, যে আপনি দেখছেন যে কেউ, আপনি জাস্ট চোখে দেখছেন, কানে শুনছেন বা ফিল করছেন, ফিজিক্যাল জিনিসপত্র। বাট মেন্টাল কন্ডিশন হচ্ছে ফ্যাক্টের আন্ডারে পড়তে পারে। যেমন হচ্ছে আমি কোনো একজন লোককে আমি মানে লাঠি দিয়ে তার মাথায় বাড়ি দিচ্ছি। এখন তাকে এই যে বাড়ি দিচ্ছি, এটা কি আমার ইন্টেনশনালি ছিল কিনা নাকি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ধরেন একটা মেন্টাল কন্ডিশন। যে আমি যদি তাকে ইচ্ছা করে বাড়িটা দিয়ে থাকি, তার মানে আমার ইন্টেনশন ছিল, যে তাকে মারার ইন্টেনশন আমার ছিল। সো ওই যে মারার ইন্টেনশন ছিল, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। এটা নিয়েও আদালতে কথা হবে। আচ্ছা এখানে বলছে যে এনি মেন্টাল কন্ডিশন অফ হুইচ এনি পার্সন ইজ কনসিয়াস, যখন হচ্ছে একটা পার্সন কনসিয়াস মানে ধরেন সজ্ঞানে আছে এরকম একটা অবস্থায়। ওকে, ইলাস্ট্রেশন আর অলওয়েজ 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 এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে আপনারা ধরেন কথা আপনি ধরেন এই ব্যাখ্যাগুলো বুঝতেছেন না, হয়তো এবার যে ভাই প্রথমবার আপনি নিজে নিজে একা একা পড়তেছেন, ব্যাখ্যাগুলো আপনি বুঝতেছেন না, ইটস ওকে, দ্যাটস ফাইন, কমপ্লিটলি ফাইন। আপনি ডিরেক্টলি ইলাস্ট্রেশনে চলে আসবেন। ইলাস্ট্রেশনে খুব সিম্পল ভাবে, যেহেতু এক্সাম্পল আকারে বলে দেয়া ইলাস্ট্রেশনগুলো, সেহেতু আপনি এক দুইবার পড়লে আপনি ইজিলি বুঝে যাবেন। সো ব্যাখ্যা না বুঝলেও আপনি ডিরেক্ট ইলাস্ট্রেশনে চলে আসবেন, বুঝতে যাবেন আই হোপ। ওকে, আমরা একটা ইলাস্ট্রেশন দেখি, যে ইলাস্ট্রেশন হচ্ছে দ্যাট দেয়ার আর সার্টেন অবজেক্টস অ্যারেঞ্জড ইন এ সার্টেন অর্ডার ইন সার্টেন প্লেস ইজ এ ফ্যাক্ট। মানে ধরেন এটা আপনি অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট ফর্ম চিন্তা করতে পারেন, অ্যাজ এ মানে সরাসরি আপনি লিটারাল মিনিংয়ে না নিয়ে আপনি এভাবে চিন্তা করেন যে কিছু অবজেক্ট বলে মানে কিছু ধরেন কোনো একটা ঘটনা সাজানো আছে, আপনি জাস্ট দেখছেন, এটা একটা ফ্যাক্ট হইতে পারে। একজন দোকানদার, সে দোকানে বসে আছে, সে হচ্ছে তার দোকানে টিভি চলতেছে, এই জিনিসপত্র নিয়ে এগুলো এক একটা ফ্যাক্ট হইতে পারে। আর আপনি যদি লিটারাল মিনিংয়ে যান, যে কয়েকটা জিনিস হচ্ছে সার্টেন অবজেক্টস অ্যারেঞ্জ করে রাখা আছে, এগুলো একটা ফ্যাক্ট হইতে পারে। এটা জাস্ট আপনাদেরকে মানে বলার জন্য বলছে আর কি, এক্সাম্পল জাস্ট বোঝানোর জন্য বলছে। আচ্ছা, দ্যাট আ ম্যান হার্ড অর স সামথিং ইজ এ ফ্যাক্ট। একটা মানুষ কিছু একটা দেখছে, কিছু একটা শুনছে, সেটা একটা ফ্যাক্ট হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন দ্যাট আ ম্যান সেড সার্টেন ওয়ার্ডস ইজ এ ফ্যাক্ট। একটা মানুষ কিছু একটা বলছে, একটা মানুষ আমাকে গালি দিছে, এই মাসুম, এই তুই অমুকের বাচ্চা, এরকম বলে একটা গালি দিছে, এটাও একটা ফ্যাক্ট। ওকে, তারপর হচ্ছে ধরেন এখানে 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 কি আছে। আচ্ছা আমি যদি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলতে যাচ্ছি না, তারপর আচ্ছা শুরুর দিকে যেহেতু আছে, আমি এক দুই লাইন একটু দেখাই দিই আপনাদেরকে। দ্যাট আ ম্যান হোল্ডস আ সার্টিন অপিনিয়ন, একটা মানুষের একটা সার্টিন অপিনিয়ন আছে,
সেটা একটা ফ্যাক্ট হতে পারে। যেমন ধরেন আমি যে অনেক ভিডিও টিডিও তৈরি করি বা করতাম একটা টাইমে, তো দেখা গেছে আমি কোনো একটা টপিকে আমি কোনো একটা মন্তব্য করছি, আমি একটা অপিনিয়ন দিছি আমার, এই যে আমি কিন্তু প্রায় সময় আমার অপিনিয়ন দিতাম। সো এই যে এক একটা অপিনিয়ন আমি দিচ্ছি কোনো একটা ব্যাপারে, সেই জিনিসপত্র সেইটাও হচ্ছে এক একটা ফ্যাক্ট। ধরেন ওই আমি কাউকে নিয়ে কোনো একটা অপিনিয়ন দিছি, ওটা নিয়ে ধরেন আদালতে মামলা হয়ে গেছে বা ওটা নিয়ে কথাবার্তা চলমান আছে। সো আমি যে তার বিষয়ে কোনো একটা অপিনিয়ন দিছি, ওই ফ্যাক্টটাও নিয়েও আদালতে আলোচনা হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাজ এ সার্টেন ইন্টেনশন, কারো একটা সার্টেন ইন্টেনশন আছে, ওইটাও একটা ফ্যাক্ট হইতে পারে। তারপরে হচ্ছে আমরা কি ফ্যাক্টই আছে, হ্যাঁ ওকে ওকে, একটা মানুষের গুড ফেইথ আছে, সেটা একটা সেটা একটা ওই যে মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট হইতে পারে। একটা মানুষ ফ্রডুলেন্টলি কোনো একটা কাজ করছে, জালিয়াতি করছে, সেগুলো একটা ফ্যাক্ট হইতে পারে। পার্টিকুলার, আচ্ছা, ইউজেস এ পার্টিকুলার ওয়ার্ড ইন এ পার্টিকুলার সেন্স, কোনো একটা ওয়ার্ড পার্টিকুলার সেন্সে বলছে, এরকম হইতে পারে যে ধরেন কথা কথা অনেক সময় এরকম হয় যে ফ্রেন্ডরা এই কিরে শালা কি অবস্থা, সো সে কিন্তু আপনাকে গাল মিন করে বলে নাই, বাট অনেক সময় কিন্তু দূরের কেউ যদি আপনাকে সে শালা বলে, তার মানে সে গালি দিছে। সো পার্টিকুলার ওয়ার্ড সে পার্টিকুলার সেন্সে বলছে, খারাপ সেন্সে হইতে পারে, ভালো সেন্সে হইতে পারে, এটা ওই সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে অর ওয়াইজ স্পেসিফাইড টাইম কনসিয়াস অফ এ পার্টিকুলার সেন্সেশন, মানে কোনো একটা, আচ্ছা আপনার আই হোপ নিজে পড়লেই বুঝতে পারবেন। তার হচ্ছে দ্যাট আ ম্যান হ্যাজ এ সার্টেন রেপুটেশন, কোনো একটা মানুষের একটা সার্টেন রেপুটেশন আছে, সেটা ধরেন গুড রেপুটেশন, সেটাও হইতে পারে যে একটা মানুষ খুব ভদ্র মানুষ, খুব এলাকার গণ্যমান্য ব্যক্তি, জীবনে কোনো খারাপ কাজ করে নাই, তো তার একটা সার্টেন রেপুটেশন আছে, তার নামে কোনো একটা মামলা হয়েছে। সো ওইটাও তখন আদালতে ওইটা নিয়েও কথা বলা হবে যে যে মানুষ আদালত যে এই মানুষটা তো খুবই গণ্যমান্য, খুবই ভালো একজন মানুষ, অথচ এর নামে এলিগেশন দেওয়া হয়েছে যে উনি ধর্ষণ করছে বা উনি চুরি করছে। সো এই মানুষটা তো চুরি করার কথা না, দ্যাটস ইম্পসিবল, বা এটা নিয়ে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এভিডেন্স সামনে আসবে। সো একটা মানুষ যে তার রেপুটেশন আছে, সেটা একটা ফ্যাক্ট হইতে পারে। অথবা ধরেন রেপুটেশন, ধরেন খারাপভাবে একটা তার খারাপ রেপুটেশন আছে, সে কুখ্যাত একটা লোক, এলাকার কুখ্যাত লোক, সে মারধর করে মারে, এর মারে তারে মারে। সো তার ব্যাপারে যখন মার্ডারের একটা এলিগেশন আসছে যে এ আরেকজনকে মার্ডার করছে কিনা, তখন এই ব্যাপারটাও সামনে আসতে পারে যে এই লোকটা তো সব সময় এটা তারা মাইরা বেড়াই, তো সো এই হয়তো মার্ডার করলে তো করতেও পারে, অসম্ভব কিছু না। তো এই যে এতগুলা বললাম, সবগুলাই এক একটা ফ্যাক্ট হইতে পারে। এখানে আপনি নিজের পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা ইন ডিটেইল একদম ফাইনাল যখন আমরা কমপ্লিট করে ফেলবো, ধরেন সব কমপ্লিট করে ফেলছি, তখন আমরা দরকার হয় ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা দরকার হয় যাব। বাট শুরুতে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স না গেলেও চলবে। এরপর আসেন হচ্ছে এখানে খুব সম্ভবত বলছে হচ্ছে ফ্যাক্টস ইন ইস্যু। আচ্ছা, ফ্যাক্টস ইন ইস্যু বা ফ্যাক্ট ইন ইস্যু, শুধুমাত্র আপনি যদি সিঙ্গুলার ফর্মে বলতে চান তাহলে হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, আপনি এস বাদ দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে যে এমন, মানে ইস্যু মানে হচ্ছে ঝামেলা। অফকোর্স আমরা অনেক সময় কথায় কথায় বলি যে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আর কাজেই যেই ঘটনাটা নিয়ে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। যেমন ধরেন আমি হচ্ছে, আচ্ছা হ্যাঁ সাধারণ আছে, ওকে, আমি হচ্ছে ধরেন লাঠি দিয়ে ধরেন আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, লুঙ্গি পরা, শীষ বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, তারপর হচ্ছে রহিমকে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছি। সো ধরেন আমি যে হচ্ছে ধরেন তারপর ধরেন না, বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার আগে আমি বললাম যে কিরে রহিম কি অবস্থা, ধরেন এমনি জাস্ট বললাম কিরে রহিম কি অবস্থা বলে আমি তাকে বাঁশ দিয়ে একটা বাড়ি দিয়ে দিলাম। ওকে, এখন আমি ধরেন লুঙ্গি পরে হেঁটে যাইতেছি, এটা ডাজেন্ট ম্যাটার। আমি যে ধরেন শীষ বাজাইতেছি, এটাও ডাজেন্ট ম্যাটার। এগুলো ফ্যাক্ট, একটা নর্মাল ফ্যাক্ট। আমি লুঙ্গি পড়েছি, এটাও একটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু এখানে ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে যে আমি ওই রহিমের মাথায় লাঠি দিয়ে যে বাড়ি দিছি, এটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, বা হচ্ছে আমি তাকে লাঠি দিয়ে বাড়ি দিছি কি না, ইয়েস অর নো, এটা নিয়ে তো হচ্ছে আদালতের মূল সলিউশনে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, মানে যেই তথ্যটার উপর বা যেই ফ্যাক্টরের উপর বেস করে আদালত সলিউশনে পৌঁছাইতে চাইবে বা সমাধান করার চেষ্টা করবে বা কনসিকুয়েন্স বা ফলাফলে পৌঁছানোর চেষ্টা করবে, ওই ফ্যাক্টটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আর যদি ফ্যাক্ট ইন ইস্যু মাল্টিপল হয়, তখন সেটা ফ্যাক্টস ইন ইস্যু হয়ে যেতে পারে। যেমন একটু আগে বললাম যে রহিমকে আমি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছি। এখন লাঠি দিয়ে যে আমি বাড়ি দিছি, বাড়ি দেওয়ার টাইমে আমার ইন্টেনশনটা কি ছিল? ইন্টেনশনটা কি আসলে তাকে বাড়ি দেওয়া ছিল, নাকি আমি অন্য কিছু করতে চাইছিলাম, অ্যাক্সিডেন্টালি তার মাথায় লেগে গেছে? সো আমার ইন্টেনশন কি ছিল কিনা তাকে বাড়ি দেওয়ার, ওইটাও একটা ফ্যাক্ট ইন ইস্যু। ওটা হচ্ছে যে মেন্টাল কন্ডিশন। আর ফিজিক্যাল কন্ডিশনটা কি, যে মাথায় বাড়ি দিছে কিনা। আচ্ছা, আপনি এক্সাম্পলে চলে আসেন। এক্সাম্পলে আসেন হচ্ছে এ ইজ অ্যাকিউজড অফ মার্ডার অফ বি। একে হচ্ছে অ্যাকিউজ করা হচ্ছে, বি কে মার্ডার করছে কিনা। ওকে, আমরা আসেন সামনে যাই। এখন ফ্যাক্ট ইন ইস্যু বা ফ্যাক্টস ইন ইস্যু কি হইতে পারে? ফ্যাক্টস ইন ইস্যু হইতে পারে, একটা ফ্যাক্ট ইন ইস্যু হইতে পারে যে এ কস্ট বিজ ডেথ, এ বি কে মারা ফেলছে, একটা ফ্যাক্ট ইন ইস্যু, মানে মারছে কিনা। এ ইন্টেন্ডেড টু কজ বিজ ডেথ, মানে যে বি কে যে মারছে, এটা কি এর ইন্টেনশন ছিল কিনা। তারপর এ হ্যাড রিসিভড গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ফ্রম বি ধরেন ওই যে রহিমের কথা বললাম, ধরেন কথার কথা, আমি বাঁশ দিয়ে রাস্তা দিয়ে এমনিতে নর্মালি হাইটা যেতেছিলাম,
রহিম আমাকে বললো, কিরে মাসুম তুই তো অমুক, তুই তো সমুক, তুই তো খারাপ, তুই তো এই সে, আমাকে ধরেন প্রভোগ করছে, আমাকে উল্টাপাল্টা গালিগালাজ করছে, তোর আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমি কি করলাম, যে দাগিয়ে দিছি হচ্ছে বাঁশ দিয়ে বাড়ি। সো ও কিন্তু আমাকে গ্রেভ অ্যান্ড সাডেন আমাকে হচ্ছে প্রভোগ করছে, আমাকে ধর উস্কানি দিছে, আমাকে হচ্ছে ধরেন থুতু ফেলছে আমার মাথা, তখন আমার মাথায় রক্ত উঠে গেছে, আমি তাকে বাঁশ দিয়ে বাড়িয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে সাডেন প্রভোকেশন। সো এইখানে এই যে তিনটা বিষয় বললাম, যে এ বিকে মারছে কিনা, এ বিকে মারার উদ্দেশ্য ছিল কিনা, সাডেন কোনো প্রভোকেশন দিছে কিনা বি, এই সবগুলাই এক একটা ফ্যাক্ট ইন ইস্যু। এখানে তিনটাই ফ্যাক্ট ইন ইস্যু, তিনটাই হচ্ছে আদালতে বিবেচনা করা হবে। কারণ হচ্ছে আপনি যদি সমাধান করতে যান এই সমস্যাটার, যে এই বিকে মারছে কিনা, এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনাদেরকে মানে আদালতকে এই তিনটা বিষয় নিয়েই আদালতে কথা বলতে হবে। তিনটা বিষয় নিয়ে আদালতে মানে মূল ডিসকাশন হবে। আগে পরে অনেক কিছু ডিসকাশন হতে পারে, বা এই তিনটা, বাট এই তিনটা ডিসকাশন হচ্ছে মূল ডিসকাশন, এবং এই তিনটা জিনিসই হচ্ছে মূল ফ্যাক্টস ইন ইস্যু। যদি একটা হইতো তাহলে আমি বলতাম ফ্যাক্ট ইন ইস্যু। সামনে আসেন। ওকে 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 আচ্ছা আচ্ছা, এখানে আরো কথাবার্তা বলা আছে, আপনি আপনি জাস্ট পড়বেন একবার, পড়লে বুঝবেন আই হোপ। তারপর আসেন হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট সম্পর্কে আমি অলরেডি আমার বেসিক ক্লাসে আমি আলোচনা করে ফেলছিলাম। ডকুমেন্ট মানে হচ্ছে এনি সাবস্টেন্স, যে কোনো একটা সাবস্টেন্সের উপর আপনি কিছু একটা লিখছেন। সাবস্টেন্স মানে হচ্ছে ধরেন কোনো একটা ম্যাটার, কোনো একটা পদার্থ, কোনো একটা পদার্থের উপর আপনি কিছু একটা লিখছেন, কোনো একটা আঁকাবুকি করছেন, কোনো একটা ম্যাপ আঁকছেন, কোনো একটা মার্ক করছেন, সবগুলাই এক একটা ডকুমেন্ট হইতে পারে। ওকে, যেমন ধরেন আগে একটা টাইমে কোনো আপনার কি বলে কোনো পেপার ছিল না, তখন একটা টাইমে দেখা গেছে পাথরের ইয়েতে খোদাই করে আইন লেখা হয়েছে, আইন লেখা হয়েছে, এরকম এরকম এক্সাম্পল আছে। বা ওই পিলারের উপর ওই যে রোমান রোমান পিলার আছে, ওগুলো আপনারা এমনিতেই পড়ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, রোমান বা এমনিতে জেনারেল নলেজে পড়ছেন যে রোমান পিলারে হচ্ছে আইন লেখা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের যে আমাদের ধর্মগ্রন্থ, অনেক ধর্মগ্রন্থ কিন্তু হচ্ছে আপনার ইয়েতে পাথরে পাথরে লেখা হইতো একটা টাইমে, কারণ তখন পেপার ছিল না। সো এই সবগুলাই এক একটা ডকুমেন্ট হইতে পারে। ওকে, এই কথাটাই এখানে বলছে, আপনি জাস্ট আপনি যদি রিডিং পড়েন, যে ডকুমেন্ট মিনস এনি ম্যাটার এক্সপ্রেসড অর ডিসক্রাইবড আপন এনি সাবস্টেন্স, এই সাবস্টেন্সের কথা বললাম, বাই মিনস অফ লেটার্স, আপনি এই যে অক্ষর অক্ষর দিয়ে লিখছেন, ফিগার্স কোনো কিছু আপনি আঁকাবুকি করছেন, মার্ক মার্ক দিছেন, তারপরে হচ্ছে আচ্ছা আরো 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 এই এই হইতে পারে হইতে পারে হইতে পারে। ওকে ওকে, সো এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট হইতে পারে। আর হচ্ছে রিসেন্টলি এটা অ্যাড করা হয়েছে, রিসেন্টলি বলতে আর কি 2022-এ নতুন করে অ্যাড করা হয়েছে ডিজিটাল রেকর্ড। একটা স্ক্রিনশটও এখন একটা ডকুমেন্ট হিসেবে আদালতে সাবমিট করা যেতে পারে। এটা আগে ছিল না, 2022-এ অ্যাড করা হয়েছে। ওকে, কারণ আগে তো ধরেন এটা 1872 সালের আইন, তখন তো আর এই যে স্ক্রিনশটের ব্যাপার স্যাপার ছিল না। আচ্ছা, এরপর আসেন ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন পড়লে আপনি একদম পানির মতো হয়ে যাবে। আপনি দেখেন এই ইজ রাইটিং এ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট লিখতেছে। এখন আছে কোনটা কোনটা ডকুমেন্ট হইতে পারে দেখেন। ধরেন নর্মালি সে লিখতেছে, সেটা একটা ডকুমেন্ট হইতে পারে। ওয়ার্ডস প্রিন্টেড, কোন একটা পেপারে লেখা প্রিন্ট করা আছে, এটা একটা কি বলে ডকুমেন্ট হইতে পারে। লিথোগ্রাফ হইতে পারে, যে দেখবেন যে সুন্দর করে আঁকে, ওইটাই পসিবলি লিথোগ্রাফ। তার হচ্ছে ফটোগ্রাফ, জাস্ট হচ্ছে আপনি কি বলে ছবি তুলছেন, বা ছবি আঁকা অবস্থায় বা ছবি তোলা, সেটা হচ্ছে একটা আর্ট ডকুমেন্ট। প্রত্যেকটা এক একটা ডকুমেন্টস। একটা ম্যাপ একটা ডকুমেন্ট হইতে পারে, প্ল্যান একটা ডকুমেন্ট হইতে পারে। অ্যান্ড ইনস্ক্রিপশন মানে হচ্ছে ধরেন এই যে অ্যান ইনস্ক্রিপশন অন এ মেটাল প্লেট, কোনো একটা মেটাল প্লেটের মধ্যে ইনস্ক্রিপশন মানে আঁকাবুকি, বা হচ্ছে ধরেন ওই যে আপনার কি জানি বললাম, ওই যে মানে কি বলে পাথরের বুকে খোদাই খোদাই করা টাইপের জিনিসপত্র। যেমন যে একটু ধর্মগ্রন্থের কথা বললাম, যে আগে ধর্মগ্রন্থ এরকম হয়েছে যে পাথরের বুকে এরকম লেখা হয়েছে ধর্মগ্রন্থ, বা কোরআনের অনেক লাইন। আমি যদিও ইন ডিটেল যাই না, বা আমি কখনো দেখি নাই, বাট ছোটবেলা থেকে আমরা এগুলো শুনে বড় হয়েছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে আচ্ছা, অ্যান ইনস্ক্রিপশন অন এ মেটাল প্লেট অর স্টোন ইজ এ ডকুমেন্ট, এটা ডকুমেন্ট হতে পারে। আর ক্যারিকেচার ইজ এ ডকুমেন্ট। ক্যারিকেচার মানে হচ্ছে ওই যে ব্যঙ্গচিত্র, ওই যে থাকে না ডক্টর ইউনুসের, বা প্রথম আলোতে স্পেশালি বিভিন্ন ওই যে ক্যারিকেচার আঁকে, বিকৃত ফেস আঁকে। সো এগুলো একটা ডকুমেন্ট হইতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষা কোয়েশ্চেন চলে আসে যে ক্যারিকেচার কি ডকুমেন্ট কি না, এমসিকিউতে চলে আসে। তারপর হচ্ছে এখানে ডিজিটাল জিনিসপত্রের কথা বলছে, ইলেকট্রনিক রেকর্ড, এই যে সিসিটিভি ফুটেজ, ডিভিডি, তারপরে হচ্ছে আরো আরো কি বলে ডিএনএর কথাও পসিবলি বলার কথা। আর না, সরি সরি, ডিএনএর আলোচনা অন্য আছে, ওটাতে আমরা সামনে যাব। ওকে, সো এগুলো এক একটা ডিজিটাল ডকুমেন্ট হইতে পারে। ওকে, সো ডকুমেন্ট আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন হচ্ছে এভিডেন্স। সাক্ষ্য কি হইতে পারে, যে অল স্টেটমেন্টস, যে কোনো একটা স্টেটমেন্ট যেটা কোর্ট পারমিট করে, রিকোয়ার্স টু বি মেড বিফোর ইট বাই উইটনেস। আচ্ছা ওকে, সাক্ষীদের দ্বারা যেটা আদালতে প্রডিউস করা হয় বা আদালতের সামনে আনা হয়, এবং আদালত যেগুলো একসেপ্ট করে বা পারমিট করে। ওকে, তারপর আসেন হচ্ছে ইন রিলেশন টু ম্যাটার্স অফ ফ্যাক্ট। আচ্ছা, আমি কি রেকর্ডে দিচ্ছি ভাই? আমি পুরা শেষ হয়ে যাবো যদি রেকর্ডে না হয়ে থাকে।
আচ্ছা ওকে। সাচ স্টেটমেন্টস আর কল্ড ওরাল এভিডেন্স। এই স্টেটমেন্টগুলোকে বলা হবে ওরাল এভিডেন্স। যদি আপনি আদালতে গিয়ে হচ্ছে বলেন কোনো একটা সম্পর্কে, আপনি ওই যে বাই উইটনেসটা গিয়ে যদি বলে যে এই ঘটনা আমার সামনে এই ঘটনা ঘটছে, এগুলো হচ্ছে ওরাল এভিডেন্স। ওকে, তারপর এখানে হচ্ছে অল ডকুমেন্টস প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ কোর্টের ইন্সপেকশনের জন্য আপনি ডকুমেন্ট প্রডিউস করছেন, এগুলো হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এটা অলরেডি আমি থিওরিতে আলোচনা করছি, ওরাল এভিডেন্স অ্যান্ড হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। আচ্ছা, এই হচ্ছে দুই টাইপের এভিডেন্স। আরও এক টাইপের এভিডেন্স নতুন অ্যাড করা হয়েছে নতুন আইনে 2022 সালে, সেগুলো হচ্ছে ডিএনএ একটা ডকুমেন্টারি এভিডেন্স, সরি ফরেন্সিক এভিডেন্স বলা হয় এগুলোকে। ডিএনএ এটা হচ্ছে ফরেন্সিক এভিডেন্স হইতে পারে, হাতের ছাপ ফরেন্সিক এভিডেন্স হইতে পারে, চোখের রেটিনা বা যে আইরিসের কথা বলছি, ইমপ্রেশন, ফুটপ্রিন্ট, তারপর হচ্ছে আপনার ওই যে আঙুলের ফিঙ্গার ইমপ্রেশন, এগুলো পালম ইমপ্রেশন, হাতের তালুর। সো এইগুলো এক একটা ডিজিটাল ডকুমেন্ট হইতে পারে, বা হচ্ছে ফরেন্সিক ডকুমেন্ট বলা হয়, ফরেন্সিক বা ফিজিক্যাল ডকুমেন্ট নাম দেওয়া হয়েছে। ওকে, আসেন সামনে আসেন, এই যে এখানে লেখা আছে, এইগুলাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স। ওকে, আসেন সামনে আসেন। তারপর হচ্ছে ডিজিটাল সিগনেচার, এই যে এগুলো হচ্ছে ডিজিটাল এভিডেন্স হইতে পারে, বা হচ্ছে ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্স না আছে, এগুলো হচ্ছে আচ্ছা এই যে আইসিটির আন্ডার এগুলো, ওই যে ডিজিটাল সিগনেচার, এগুলাকেও হচ্ছে এখানে ফেলা হয়েছে। ওকে, এগুলো হচ্ছে অ্যাজ এ ডকুমেন্ট আপনি কাউন্ট করতে পারবেন ডিজিটাল ডকুমেন্ট হিসেবে। ওকে, এখানেও সেম আচ্ছা, এই সেম ব্যাপারগুলো বলা আছে। আচ্ছা, আ ফ্যাক্ট ইজ সেইড টু বি প্রুভড। আচ্ছা, এটাও আমরা আলোচনা করছি থিওরিতে, সেটা হচ্ছে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা থিওরি ক্লাসগুলো আগে দেখেন, তারপরে হচ্ছে আপনারা এই সেকশনে আসেন। আচ্ছা, প্রুভড আমি আলোচনা করছি। প্রুভড মানে হচ্ছে যেটা প্রমাণিত হয়ে গেছে, সত্য প্রমাণিত হয়েছে, কোনো একটা ফ্যাক্ট সত্য প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে প্রুভড। কেউ একজন বলছে যে মাসুম তো চুরি করছে, এটা নিয়ে আদালত মামলা হয়েছে, ওই যে হচ্ছে অ্যালিগেশন দিচ্ছে আমার নামে যে আমি চুরি করছি, সে সিসিটিভি ফুটেজ নিয়ে আসছে, সিসিটিভি ফুটেজে দেখা গেল যে আমি সত্যি আমি চুরি করছি দেখা যাচ্ছে, তার মানে তার এই কথাটা সত্য প্রমাণিত হয়ে গেছে, তার এই ফ্যাক্টটা সত্য প্রমাণিত হয়ে গেছে যে আমি আসলেই চুরি করছি, এটা প্রুভড হয়ে গেছে। ধরেন হচ্ছে সে সিসিটিভি ক্যামেরা আনছে, এবার সিসিটিভি ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে না, অন্য কাউকে দেখা যাচ্ছে, তার মানে সে যে আমাকে বলছিল যে আমি চুরি করছি, এটা প্রমাণিত হয় নাই, এটা ডিসপ্রুভড হয়ে গেছে। এটা আসলে সামনে পাবেন এখানে, এই যে দেখেন না এটা তো আচ্ছা নট প্রুভড। এখানে কোথাও না কোথাও থাকার কথা, আপনি আমি চোখে পড়তেছেন এই মুহূর্তে। ডিসপ্রুভড মানে হচ্ছে মিথ্যা প্রমাণিত হওয়া। সে ধরনের যে বললাম যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অন্য কেউ চুরিটা করছে, তখন ওটা ডিসপ্রুভ হয়ে গেছে, ওই ফ্যাক্টটা মানে আমি যে চুরি করছি কিনা, এই ফ্যাক্টটা আমি যে চুরি করছি, এই ফ্যাক্টটা ডিসপ্রুভড হয়েছে। এরপর আসেন হচ্ছে যে নট প্রুভড বা নট প্রুভড। আচ্ছা, নট প্রুভড না নট প্রুভডই বলা হয় এখানে। আচ্ছা, এই যে ডিসপ্রুভড, এই যে পাইছে খুঁজে, আর হচ্ছে নট প্রুভড। আচ্ছা, নট প্রুভড a fact is said not to be proved। আচ্ছা, এই যে নট টু বি প্রুভড বা নট প্রুভড বলতে পারেন, এটা হচ্ছে যে ওই যে সিসিটিভি ক্যামেরার এক্সাম্পল দিলাম, সেই সিসিটিভি ক্যামেরা ধরেন আনতে পারে না, ডকুমেন্ট কোনো এভিডেন্স দেখাইতে পারে না এখনো পর্যন্ত, বা যে ডকুমেন্টস দেখাইছে ওগুলাতে ইনাফ না ডকুমেন্ট, যে আমি চুরি করছি কিনা এটা প্রমাণ করার জন্য ইনাফ না, তখন এটা বলা যায়, এই ফ্যাক্টটাকে বলা যাবে যে আমি চুরি করছি, এই ফ্যাক্টটাকে বলা যাবে নট প্রুভড, এখনো প্রমাণিত হয় নাই। এটা প্রুভড হয়ে যেতে পারে, আবার ডিসপ্রুভড হইতে পারে, মিথ্যা প্রমাণিত হয়ে যেতে পারে। ওকে, আই হোপ বুঝছেন। তারপর না বুঝতে থাকলে থিওরি ক্লাসটা দেখে আসবেন। ওকে, এরপর আসেন হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ। এটাও আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তারপর আমি হচ্ছে আপনাদেরকে একটু ধরায় দিই, যেহেতু অ্যাক্ট পড়তেছি আমরা। মে প্রিজিউম মানে হচ্ছে যেটা আদালত ধরে নিতে পারে। আচ্ছা, শ্যাল প্রিজিউম মানে হচ্ছে যেটা অবশ্যই আদালত ধরে নেবে। কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে অবশ্যই আদালত ধরে নেবে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে মে প্রিজিউম আদালতে ধরে নেবে, বাট অনেক সময় হয় এরকম, আদালত ধরে নিয়েছে ঠিক আছে, বাট আদালত হচ্ছে অপোজিশন পার্টিকে বলতে পারে যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি, আপনি আসে একটু ডিবেট করেন যে এটা কি ঠিক আছে কিনা। অথবা আদালত ধরে নিচ্ছে, ধরার পর তারপরে হচ্ছে এক্সট্রা ডকুমেন্ট চাইতে পারে, এক্সট্রা প্রুফ চাইতে পারে। আচ্ছা, ধরে নিচ্ছি ঠিক আছে, বাট আমার পুরোপুরি বিশ্বাস হইতেছে না, আপনি আরও প্রুফ দেন। আচ্ছা, এটার এক্সাম্পল সহ আমরা থিওরি ক্লাসে পড়ছিলাম, কাজে আমি এখন আর বেশি কিছু বলতেছি না। ওকে, ইট মে আইদার রিগার্ডেড সাচ ফ্যাক্ট অ্যাজ প্রুফড। আচ্ছা, ওকে, এই যে বলছিলাম যে মে কল ফর প্রুফ অফ ইট, ঠিক আছে, প্রুফের জন্য আরও ডাকতে পারে। শ্যাল প্রিজিউম হচ্ছে আদালত ধরে নিয়ে বসে থাকবে, মানে অনুমান করে নিয়ে বসে থাকবে, বাট কোনো প্রুফ চাইবে না, অ্যান্ড কাউকে বিতর্ক করতে আসতেও বলবে না। বাট কেউ যদি কি বিতর্ক করে, ডিবেট করে, সেক্ষেত্রে আদালত ডিবেট শুনতে রাজি আছে, কোনো প্যারা নাই। কনক্লুসিভ প্রুফ কোনটা? কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে যেটা আদালত ধরে নেবে এবং ধরে নিয়ে বসে থাকবে, অ্যান্ড এটা নিয়ে ডিবেটও করা যাবে না। ওকে, এটা আমরা এক্সাম্পল সহ থিওরি ক্লাসে পড়ছি, তাই আমি আর বেশি কিছু বললাম না, কারণ তাইলে এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। সামনে আসেন। ওকে,
এখানে প্রচুর আলোচনা এটার উপর ডেডিকেটেড একটা ক্লাসই আছে যে আদালত কখন ধরে নেবে। যেমন এক্সাম্পল আমি বলছিলাম যে 30 বছর পুরাতনের কোনো একটা দলিল আদালত ধরে নেবে যে ওই দলিলটা সঠিক, যদি সঠিক ব্যক্তির কাছ থেকে আসে। শ্যাল প্রিজুম মানে হচ্ছে কোনো একটা আইন সম্পর্কে আদালত ধরে নেবে যে আচ্ছা অমুক ইংল্যান্ডের বা হচ্ছে ইংল্যান্ডের কোনো একটা সিলমোহর বা বাংলাদেশের র্যান্ডম কোনো একটা আইন আদালত মানে একটা পার্টিকে বলছে যে আদালত মাননীয় আদালত এই হচ্ছে আইন, তখন আদালত ধরে নেবে আচ্ছা ঠিক আছে এই যেহেতু কোনো একটা আইন সম্পর্কে বলছে আইনটা হয়তো বা সঠিক, আদালত ধরে নেবে। বাট ওটা ডিবেট করা যাবে, আচ্ছা এটা এখন আর বিস্তারিত বেশি কিছু বলতেছি না। ওকে, সামনে আসেন। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস। এই যে এবার আসেন হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। এটাও আমি থিওরি ক্লাসে ডিসকাস করছি, তারপর আমি জাস্ট একদম সংক্ষেপে বলে দিই যে ফ্যাক্ট ইন ইস্যু কি বলছিলাম, আমি রহিমকে মাথায় বাড়ি দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, মানে বাড়ি দিচ্ছি কিনা সেটা নিয়ে তো তর্ক বিতর্ক হবে। অ্যান্ড আমার ইন্টেনশন ছিল কিনা ওইটাও ছিল ফ্যাক্ট ইন ইস্যু। বাট রিলেভেন্ট ফ্যাক্টটা কি ছিল? রিলেভেন্ট ফ্যাক্টটা হচ্ছে আমি তাকে মাথায় বাড়ি দিয়ে আমি ওই এলাকা থেকে পালাই গেছি। সো অফকোর্স এটা নিয়ে আলোচনা হবে আদালতে যে আচ্ছা আপনি যদি হচ্ছে তাকে বাড়ি দিয়ে নাই, আমি ধরেন আদালতে বললাম যে মাননীয় আদালত আমি তো তাকে বাড়ি দেই নাই, ও মিথ্যা বলতেছে আমার, তখন অপোজিট পার্টি অফকোর্স উল্টা কোয়েশ্চেন করবে যে আপনি তার কি বল আপনি তাকে মাথায় বাড়ি দেন নাই, তাহলে আপনি পালাইছেন কেন এলাকা থেকে? আপনি সবসময় এই এলাকায় থাকেন, এখন জাস্ট বাড়ি দেওয়ার পরের দিন আপনি এলাকা থেকে গায়েব, আপনার পাওয়া যাইতেছে না, খুঁজে পাওয়া যাইতেছে না, ঘটনা কি? তার মানে কোনো ডালমে কুছ কালা হয় অফকোর্স। সো ওই যে আমি এলাকা থেকে পালাইছি ওইটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। এইরকম রিলেভেন্ট ফ্যাক্ট শত 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 আছে, আমরা 5 থেকে প্রায় 55 পর্যন্ত হচ্ছে অসংখ্য শত শত আপনি ইলাস্ট্রেশন পাবেন এই রিলেভেন্ট ফ্যাক্ট দিয়ে। অভাব নাই, সামনে গেলে আপনি প্রচুর পাবেন। যেমন ধরেন আমি ওই এক্সাম্পলটাকে একটু ডিফারেন্ট ভাবে যদি বলতে চাই যে ধরেন ওই যে রহিম রহিম গিয়ে আমার নামে এলিগেশন দিচ্ছে যে আমি ওকে মাথায় বাড়ি দিচ্ছি, কিন্তু দেখা গেছে ধরেন মার্চ মাসের বা মে মাসের 2 তারিখে সে বললো যে মে মাসের 2 তারিখে সকাল 10টায় মাসুম আমাকে মাথায় বাড়ি দিচ্ছে অমুক জায়গায়। বাট আমি বললাম যে আচ্ছা মে মাসের 2 তারিখ আমি তো ওই দিন হসপিটালে ভর্তি ছিলাম, অথবা আমি তো ওই দিন হচ্ছে প্লেন করে আমি চিরাং যেতেছিলাম বা সিলেট যেতেছিলাম, আমি তখন প্লেনে সকাল 10টায় এক্স্যাক্টলি আমি প্লেনে, এই যে দেখেন প্লেনের টিকিট, আমি প্লেনে তখন বসা ছিলাম, আমি কেমনে ওরা আমি ইয়েতে পিটাবো? দ্যাটস ইম্পসিবল। সো এই যে আমি তখন কোথায় ছিলাম, আমি আমি যে বললাম যে আমি তো অমুক জায়গায় ছিলাম, এটাও রিলেভেন্ট ফ্যাক্ট। এটা নিয়েও হচ্ছে আদালতে ডিসকাশনে আসতে পারে যদি আমি আর কি এই জিনিসটা সামনে আনি। ওকে, সেটা আমরা সামনে ডিটেইল পড়ব সেকশন বাই সেকশন। এরপর আসেন হচ্ছে কতক্ষণ হয়েছে একটু দেখি তো। আচ্ছা, আমার তো প্ল্যান ছিল আমি এক ভিডিওতেই একদম 17 পর্যন্ত যাবো, বাট আই থিঙ্ক পসিবল হচ্ছে না। আচ্ছা আমি তাহলে 5 পর্যন্তই সেকশন ওয়াইজ ডিসকাশনটা রাখি। ভাগ ভাগ করে দিলে কি আপনাদের পড়তে সুবিধা হবে। একসাথে যদি আমি সব ডিসকাস করে ফেলি তখন হচ্ছে একসাথে মাথায় লোড পড়বে আপনাদের। আচ্ছা আমি একটু জাস্ট এই সেকশনটা এই পর্যন্ত ধরাই দিই। সেটা হচ্ছে এখানে ইলাস্ট্রেশন কি বলছে। আচ্ছা এখানে মূলত হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু আর হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট সম্পর্কে বলা হয়েছে। এ ইজ ট্রাইড ফর দ্য মার্ডার অফ বি বাই বিটিং হিম উইথ এ ক্লাব। ক্লাব মানে হচ্ছে ওই যে লাঠি বা মুগুর বলতে পারেন, লাঠি দিয়ে, বা ওই যে গোলাকার, এক পাশে গোলাকার আরেক পাশে হচ্ছে ওই যে ইয়ে স্ট্যাম্পের মতো এক টাইপের লাঠি কিন্তু পাওয়া যায় বাইরের দেশে। আমাদের দেশে পাওয়া যায় কিনা আই এম নট শিওর। ওই যে GTA 5-এ এগুলো দিয়ে প্রচুর বিড়াইতাম। GTA 5, তারপর হচ্ছে GTA 5 সিটি। যাই হোক, আচ্ছা ইজ ট্রাইড for the murder of B, beating him with a club with the intention of causing his death. এ বিকে পিটাইছে লাঠি দিয়ে অ্যান্ড তার ইন্টেনশন ছিল মাইরা ফেলা। ওকে ওকে ওকে, এবার সামনে আসেন। অ্যাট এস ট্রায়াল দ্য ফলোয়িং ফ্যাক্টস আর ইন ইস্যু। কি কি ফ্যাক্টগুলো এখানে মানে ফ্যাক্ট ইন ইস্যু। ইস্যু মানে কি বুঝলাম, যেগুলো হচ্ছে মূল, যেগুলো হচ্ছে ঝামেলা, যেটার উপর বেস করে আদালত সিদ্ধান্ত যাবে। এজ বিটিং বি উইথ দ্য ক্লাব। এই যে বিকে ক্লাব দিয়ে পিটাইছে, লাঠি দিয়ে পিটাইছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট ইন ইস্যু, মানে পিটাইছে কি না সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এজ কজিং বিজ ডেথ বাই সাচ বিটিং। ওই পিটাইতে বিকে সে মাইরেই ফেলছে, ওটাও একটা ফ্যাক্ট ইন ইস্যু, যে মানে ওইটা দিয়ে পিটাইকে মারছে কিনা। তারপর আসে হচ্ছে এজ ইন্টেনশন টু কজ বিজ ডেথ। এই টাইপের একটা আমরা হচ্ছে এক্সাম্পল একটু আগে পড়ে আসছি তিনে মেবি, যে হচ্ছে এই যে বিকে পিটায় মারা ফেলছে, এতে কি এর ইন্টেনশন ছিল কিনা, ইন্টেনশনালি করছে নাকি কাজটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট ইন ইস্যু, যে ওর কি ইন্টেনশন ছিল কি না, এটা একটা ফ্যাক্ট ইন ইস্যু। আচ্ছা বিতে হচ্ছে ডিফারেন্ট একটা বিষয় আলোচনা করছে, আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে একটু বলে নিই। সেটা হচ্ছে সিভিল ন্যাচারের ক্ষেত্রে যে কোড অফ সিভিল প্রসিজারের কথা বলে দিচ্ছে, যে আসুটোর মানে হচ্ছে যে হচ্ছে মামলা দায়ের করছে, মোকদ্দমা দায়ের করছে, সে
তার ফার্স্ট হিয়ারিংয়ে অথবা যেদিন সে মোকদ্দমাটা দায়ের করছে সেই দিন তার কোনো একটা ডকুমেন্ট প্রেজেন্ট করা দরকার ছিল, কোড অফ সিভিল প্রসিজারের নিয়ম অনুসারে একটা ডকুমেন্ট সাবমিট করা দরকার ছিল আদালতে, সে সেটা সাবমিট করে নাই। সাবমিট না করে সে করলো কি 10 বছর পর, ধরেন একটা সিভিল নেচারের কেস কিন্তু সলভ হইতে হইতে 10-20 বছর লাগে। 10 বছর পর যেদিন আদালত ফাইনাল রায়টা দিবে ওই দিন এই যে মোকদ্দমা করছে সে গিয়ে হচ্ছে আদালতে একটা ডকুমেন্ট দিল যে মাননীয় আদালত এই দেখেন ডকুমেন্ট, রায় তোমার পক্ষে আসবে, এই দেখেন ডকুমেন্ট। ওই লাস্ট ওই 10 বছর পরে গিয়ে আপনি এই যে ডকুমেন্ট সাবমিট করলে এটা আদালতে গ্রহণযোগ্য হবে না বা রিলেভেন্ট হবে না। কারণ হচ্ছে আপনি এই এত 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 পরে গিয়ে সাবমিট করলে হবে না। এটা হচ্ছে যখন এটার সিপিসি অনুযায়ী হইতে পারে ফার্স্ট হিয়ারিংয়ে বলা ছিল, ফার্স্ট হিয়ারিংয়ে দেওয়া লাগবে অ্যাটলিস্ট, অথবা আপনি যখন মোকদ্দমাটা ফাইল করছেন তখন দেওয়া লাগবে, বাট আপনি দেন নাই। বাট যদি না দিয়ে থাকেন ভবিষ্যতে গিয়ে যে ধরেন অ্যাট এ সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তীতে, অ্যাট এ সাবসিকুয়েন্ট স্টেজে গিয়ে যদি আপনি হচ্ছে আচ্ছা অ্যাট আ সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য প্রসিডিংসের একদম সাবসিকুয়েন্ট স্টেজে, পরবর্তী কোনো একটা স্টেজে গিয়ে আপনি ডকুমেন্ট সাবমিট করলেন বা আদালতে নিয়ে আসলেন, ওগুলা তখন আদালত নেবে না, কারণ যখন আপনি দেওয়ার দরকার ছিল তখন আপনি দেন নাই। এই হচ্ছে সেকশন 1 থেকে 5 পর্যন্ত আমি হচ্ছে মোটামুটি, যদিও আছে আমি বলছিলাম যে আমি লাইন বাই লাইন যাবো না, তারপর আমি মোটামুটি আই হোপ লাইন বাই লাইনেও আমি গেছি, একদম মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনি নিজে পড়বেন, দেখবেন একদম পানির মতো লাগবে, একদম পানির মতো। আমরা হচ্ছে মোটামুটি ধরেন 32-33 পর্যন্ত আমরা মোটামুটি সেকশন ওয়াইজ 1 বাই 1 যাবো। 32-এর পর থেকে আমরা একটু হালকা হালকা টুকটাক জাম্প করার ট্রাই করব, বাট একদম ফাইনাল স্টেজে গিয়ে আমরা A to Z প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমরা এভিডেন্স অ্যাক্টের পড়ে ফেলবো, যদি আর কি আপনারা বেসিক ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো শেষ করে ফেলতে পারেন। এই হচ্ছে সেকশন 1 থেকে 5 একদম কি বলো সেকশন বাই সেকশন। আমরা হচ্ছে সেকশন বাই সেকশন সামনে যাবো। কাজেই এই ভিডিওটা এই পর্যন্তই থাক, অলরেডি 30 মিনিটসের মতো হয়ে গেছে। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে একদম 6 থেকে নিয়ে আমি ট্রাই করবো 6 থেকে নিয়ে একদম 16 পর্যন্ত শেষ করার, কারণ 6 থেকে নিয়ে 16 পর্যন্ত হচ্ছে সেম টাইপের, আর 17 থেকে নিয়ে হচ্ছে আবার 31 পর্যন্ত সেম টাইপের। সো এরপরে হচ্ছে আমরা 6 থেকে নিয়ে 16 পর্যন্ত পড়বো। ওকে, টাটা। ওকে, টাটা।